ভীমপুর নামক গ্রামে শীতল ও কাজল নামে দুই বোন বাস করত। কাজল ছিল দেখতে খুবই কালো, আর তার চেহারার উপরে ছোট ছোট দাগও ছিল। কাজল দেখতে কালো হলেও তার ব্যবহার আচার ছিল খুবই মার্জিত। কাজল সব মানুষের সাথে বিনয় ও ভদ্রতার সাথে কথা বলতো। ওদিকে কাজলের আপন ছোট বোন শীতল ছিল খুবই সুন্দরী। সে দেখতে যেমন সুন্দরী ছিল, তার সুন্দরের অহংকারও ছিল খুবই বেশি। শীতল মনে করত তার চেয়ে বড় আর তার চেয়ে সম্মানী পৃথিবীতে আর কেউ নেই। সে তার বোন কাজলকে খুবই কটু কথা শোনাতো তার কালো রঙের কারণে। মা মা, তুমি তো দেখতে ফর্সা, বাবাও হ্যান্ডসাম, আর আমার গায়ের রং তো একেবারে দুধে আলতা। কিন্তু আমি একটা ব্যাপার বুঝে পাই না, তুমি কি কাজলকে কোনো আলকাতরার ডামের ভিতর থেকে তুলে এনেছিলে নাকি? আমাদের পরিবারকে গ্রহণ লাগানোর জন্যই হয়তো ওই পরিবারে এসেছে। ওকে বড় বোন বলতে আমার লজ্জা করে মা। মানুষের সামনে ওর কারণে আমার অনেক ইনসাল্ট হয়। শীতল, মুখ সামাল করে কথা বলো। কাজল তোমার বড় বোন। যত বড় মুখ নয় তত বড় কথা। লেখাপড়ার দিকে নাই, কাজের দিকে নাই, সব সময় অহংকার করবে আর বড় বোনকে এরকম কটু কথা শোনাবে। বেয়াদব মেয়ে কোথাকার। মা, আমি তো সত্য কথাই বলছি, আমি তো কোনো মিথ্যে বলিনি। তাহলে আমি অন্যায়টা করলাম কোথায়? কালোকে কালো বলবে না তো কি বলবে? কাজলকে যদি তোমার এতই ভালো লাগে তাহলে ওই কালো কাওয়াকে তোমার গলায় ঝুলিয়ে রাখো সব সময়। আমাকে বাড়ি থেকে বের করে দিলেও কখনো আমি ওকে বড় বোন বলে স্বীকার করব না। অবশেষে শীতলের মা শীতলের গালে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে মন খারাপ করে শীতল সেখান থেকে চলে গেল। মা, কেন তুমি শীতলকে থাপ্পড় মারলে? আমি কালো, এজন্য তো কালো বলেছে। দেখেছো মা, বাড়িতে শীতল যেমন আমাকে নিয়ে এরকমটা করলো, বাহিরেও সব মানুষের অপমান শুনতে হয়। সব সময় কতবার সহ্য করা যায়? বেটা কাজল, তুমি কান্না করো না। কে বলেছে তুমি সুন্দর নয়? তোমার মন অনেক পবিত্র। এই দুনিয়াতে যার মন বড়, মন ভালো, সেই তো সুন্দর। মা, তোমার এই ধারণা ভুল। হয়তো তুমি আমাকে ভালোবাসো, তাই আমার মন রক্ষার জন্য এই কথা বলছো। আমি জন্মের পর থেকে দেখে আসছি, ওপরের সৌন্দর্যই তো হলো আসল সৌন্দর্য। ভেতরের মনের সৌন্দর্যটাকে কেউ দেখতে চায় না, কেউ বুঝতে চেষ্টা করে না। একথা বলে কাজল তার মাকে জড়িয়ে ধরলো আর অনেকক্ষণ ধরে কান্না করলো। পরের দিন কাজল স্কুলে যাচ্ছিল। রাস্তার মধ্যে শীতল ও তার কিছু বান্ধবী মিলে কাজলের রাস্তা আটকে দাঁড়ালো। এ শীতল, এটা তোর বোন কাজল না? দেখেছো, এক বোন কেমন পূর্ণিমার চাঁদ আর আরেক বোন অমাবস্যার কালো রাত। তুই ঠিকই বলেছিস। দেখছিস কাজল ঠোঁটের উপরে কেমন লাল লিপস্টিক লাগিয়েছে? মনে হচ্ছে একেবারে রাক্ষসী ডাইনি ভূত। অন্ধকারে কেউ দেখলে তো ভয় পেয়ে যাবে, আর 3-4 দিন তার ভয়ে ঘুমিয়ে আসবে না। কোনো বাচ্চারা দেখলে চিৎকার করে উঠবে রে। আমার তো হাসি থামছে না। শীতল, বাচ্চারা কি ভয় করবে? আমারই তো ভয় করছে। তোর বোনকে বলবি ও যেন বাড়ি থেকে বের না হয়। এই মেয়ে, তোমার লজ্জা করে না রাস্তায় বের হতে এরকম চেহারা নিয়ে? যাও, বাড়িতে যাও। শীতল ও তার বান্ধবীদের অপমান শুনে কাজল খুবই কষ্ট পেল। কাজল কান্না করতে করতে স্কুলে যাওয়া বাদ দিয়ে বাড়ি ফিরে আসলো। হে খোদা, যদি আমাকে একটু সুন্দর বানাতে তাহলে তোমার কি ক্ষতি হতো? আজ কত অপমান সহ্য করতে হচ্ছে। কালো হয়েও নিজের বোনকে সান্ত্বনা দিয়ে এভাবে বেঁচে থাকার চেষ্টা করি, কিন্তু মানুষ তো আর বেঁচে থাকতে দেয় না আমাকে। কাজলের মনে অনেক কষ্ট, তবুও কাজল সুসাইড করে না পরকাল ভেবে। কাজল সবসময় চুপি চুপি কান্না করত আর চোখের পানি মুছত, যাতে তার মা বাবা দেখতে না পায়, কারণ তার মা বাবার এমনিতেই তাকে নিয়ে অনেক টেনশন। আস্তে আস্তে কাজল অনেক বড় হয়ে গেল। বিয়ের বয়স হয়ে গেছে। কাজলের জন্য পাত্রপক্ষরা দেখতে এসে সেখানে অপমান করে চলে যেত। এ নিয়ে কাজলের বাবা মা অনেক চিন্তিত ছিল। কাজলও এই বিষয় নিয়ে অনেক চিন্তায় ছিল। এভাবেই দুঃখে কষ্টে কাজলের দিন কাটছিল। একদিন শীতল তার কিছু বান্ধবীদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটছিল। ফ্রেন্ডসরা, তোরা শোন, আমি ভাবছি কি জানিস, আমাদের বাড়ির পাশে এই যে জঙ্গল না, জঙ্গলের ওপাশে একটি কালো পাহাড় আছে। ওখানে একটি গহীন কূপ আছে। আমি এটা ঠিক করেছি, আমার বোন কাজলকে সাথে করে এনে এই কূপের মধ্যে ওকে ফেলে দেব। সারা জীবনের জন্য ওকে শেষ করে দেব। ওই কালো কাওয়াটার সঙ্গে একই ছাদের নিচে আমার আর থাকতে ইচ্ছে করে না। ওর জন্য আমার অনেক ইনসাল্ট হয়।
শীতল তার বান্ধবীদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটছিল আর তার বোন কাজলকে জানে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করছিল। হঠাৎ করে তারা দেখতে পেল কি যেন অনেক দূরে চিকচিক করছে। তারা সেখানে গিয়ে দেখলো একটি আয়না চকচক করছে। তখন আয়নার মধ্যে থেকে আওয়াজ আসলো, শোনো মেয়েরা, আমি হলাম পরীর জাদুর আয়না। পরী আমাকে নিয়ে পরীর রাজ্যে যাচ্ছিল, হঠাৎ করে পরীর হাত ফসকে আমি এখানে পড়ে গেছি। তোমরা যদি আমার কথা শোনো তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে যেতে পারবে, আর পৃথিবীর মধ্যে অনেক ধনী হবে, যেরকম ধন সম্পদ আর কারো নেই। এ কি বলছো পরীর জাদুর আয়না? সত্যি অনেক ধনী হতে পারবো আর অনেক সুন্দরী হয়ে যেতে পারবো? তাহলে বলো আমাদেরকে কি করতে হবে? 3 বার আমার আয়নার দিকে তাকিয়ে বলো, হে জাদুর আয়না, আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েতে পরিবর্তন করে দাও আর আমাকে অনেক ধন সম্পদ দাও, তাইলেই দেখবে কি চমৎকার হয়। শীতল ও তার বান্ধবীরা সবাই মিলে জাদুর আয়নার কথা মতো 3 বার এই মন্ত্রটা পড়ল। আয়নার মধ্যে তাকিয়ে এটা পড়ার সঙ্গে সঙ্গে শীতল সহ তার সব বান্ধবীরা একেবারে বুড়ি কুৎসিত হয়ে গেল। তারা ধনী হওয়া তো দূরের কথা, তাদের জামাগুলো একেবারে পুরনো ও জীর্ণ শীর্ণ ছেঁড়া হয়ে গেল। তারা অনেক কান্নাকাটি করলো, কিন্তু জাদুর আয়না তাদেরকে পূর্বের রূপে ফিরিয়ে দিল না। এদিকে শীতলের বাড়িতে অনেক কান্নাকাটি ও হইচই হচ্ছে। শীতলের মা খাওয়া দাওয়া ভাত দিয়ে তার চিন্তায় পড়ে পড়ে মরছে। মা, তুমি চিন্তা করো না তো, শীতল তার ছোট নয়, মনে হয় ও বান্ধবীদের সাথে করে কোথাও গেছে। আমি ওর সব বান্ধবীদের বাসায় খোঁজ নিয়েছি, কেউ নেই। আমার মনে হচ্ছে সবাই মিলে কোনো একটা প্ল্যান করে কোথাও বেড়াতে গেছে। আমি কি করে বিশ্বাস করব? এত রাত হয়ে গেল, আমার মেয়ে বাড়ি ফিরল না। অনেক রাত হয়ে গেল কিন্তু শীতল বাড়ি ফিরল না। এখন কাজলও খুবই চিন্তা করছে শীতলকে নিয়ে, কারণ কাজলও শীতলকে অনেক ভালোবাসতো। পরের দিন সকাল পর্যন্ত যখন শীতল বাড়ি ফিরল না, তখন কাজল শীতলকে খোঁজার জন্য বাইরে বের হলো। কাজল শীতলকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে সেই জাদুর আয়নার কাছে পৌঁছে গেল। সেখানে গিয়ে কাজল শীতল ও তার বান্ধবীদের অবস্থা সম্পর্কে দেখে ফেলল। শীতল, তোদের এই অবস্থা কেন? কি হয়েছে তোদের? এরপর শীতল কাজলকে সব কথা খুলে বলল। হে জাদুর আয়না, তুমি শীতল আর ওর বান্ধবীদেরকে ঠিক করে দাও। কাজল, তুমি আমার কথা শোনো, তাহলে তুমি দেখতে অনেক সুন্দরী হতে পারবে। শুধু সুন্দরী নয়, আমি তোমাকে অনেক টাকা পয়সা দিতে পারবো, যে টাকা পয়সা সারা জীবনেও তুমি উড়িয়ে ফুরাতে পারবে না। জাদুর আয়না, আমার টাকা পয়সার দরকার নেই, আমার সৌন্দর্যের কোনো দরকার নেই। আমি আমার বোনকে ভালোবাসি, আমার বোনকে আগের রূপে ফিরিয়ে দাও। তোমার বোন শীতল ও তার বান্ধবীরা প্রচন্ড লোভী, আর আমি লোভী মেয়েদেরকে এভাবে শাস্তি দেই। জাদুর আয়না, ও আর ভুল বুঝতে পেরেছে, ও আর কোনোদিন এমনটা করবে না, ওকে ক্ষমা করে দাও প্লিজ। কাজলের অনুরোধের কারণে জাদুর আয়না শীতল ও তার বান্ধবীদেরকে আগের রূপে ফিরিয়ে দিল। এসব দেখে শীতল তার কৃতকর্মের উপরে খুবই লজ্জিত হলো আর কাজলের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল। কাজলও সব কিছু ক্ষমা করে দিল। এরপর থেকে শীতল ও কাজল দুইজনে মিলেমিশে জীবন কাটাতে লাগলো। ভীমপুর নামক শহরে শায়লা নামে একটি মহিলা বাস করত। সে নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করত। শায়লা খুবই ভালো ছিল ও তার দিল ছিল খুবই পবিত্র। সে সবসময় মানুষদেরকে সাহায্য করত। গ্রামের প্রত্যেক ব্যক্তি শায়লাকে খুবই পছন্দ করত ও সম্মান করত। শায়লার এক নাতনি ছিল, তার নাম ছিল নুসরাত। নুসরাতের বাবা মা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর থেকে শায়লা মাছ ধরে বাজারে বিক্রি করে নুসরাতকে লেখাপড়া শেখাতো। একদিন নুসরাত কাঁদতে কাঁদতে স্কুল থেকে বাড়ি ফিরলো আর তার দাদিকে বলল, দাদি, আমার স্কুলের টিচার আজকে সারাটা দিন আমাকে স্কুলে দাঁড়িয়ে রেখেছে, কারণ 3 মাস হলো আমি স্কুলের ফি দেইনি। দাদি, বলো না কবে তুমি আমার স্কুলের ফি শোধ করবে? চিন্তা করো না নুসরাত, আমার হাতে টাকা হলেই আমি তোমার ফি জমা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, কালকে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে নদীতে যাব মাছ ধরতে। অনেকগুলো মাছ ধরে মাছ বিক্রি করে আমি তোমার স্কুলের ফি জমা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদি, আমি কালকে স্কুলে যাব না, কালকে তোমার সাথে নদীতে যাব, অনেক মাছ ধরবো, এরপরে আমি স্কুলের ফি জমা দিতে পারবো। আর আমি তোমার সাথে গেলে তোমার একটু হেল্প হবে, তাই না দাদি? না না বেটি, তোমার কোনো কাজে হাত দেওয়ার প্রয়োজন নেই। তুমি স্কুলে যাবে আর মন দিয়ে লেখাপড়া করবে, সমস্ত কাজ আমিই করব। আমি তোমার সাথে ওয়াদা করছি, একদিন আমি তোমাকে শিক্ষিত বানিয়ে অনেক বড় স্থানে তুলবো।
দাদির কথা শুনে নুসরাত খুবই খুশি হলো। পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নুসরাতের দাদি নদীতে গেল মাছ ধরার জন্য। তখন নুসরাতের দাদির চোখ পড়লো নদীর মধ্যে দেখলো অনেকগুলো ময়লা জমা হয়ে আছে। কেমন মানুষ দেখেছো, নদী থেকে মাছ ধরে নিয়ে যায় আর নদীর ভিতরে খড়খোটা ময়লা আবর্জনা ফেলে রেখে যায়, শরম নাই একটু ওদের। একথা বলে শায়লা নদীর মধ্যেকার সমস্ত ময়লা জাল দিয়ে তুলে নদীর এক সাইডে ফেলে দিল। এরপরে শায়লা মাছ ধরার জন্য জাল ফেললো। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু শায়লার একটি মাছও ধরতে পারলো না। তবে শায়লার প্রতিবেশী একটি মেয়ে, যার নাম ছিল কমলা, সে নৌকার মধ্যে বসে নদীর ভিতরে গিয়ে মাছ ধরতেছিল। আরে দাদি, আজকে তো তোমার একটি মাছও ধরা হলো না। যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমি কিছু মাছ তোমাকে দিয়ে দেব। আরে না বেটি, আমি আমার মাছ একাই ধরতে পারবো। তুমি আমাকে সাহায্য করতে চেয়েছো না, এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এ কথা বলে শায়লা নদীর মধ্যে জাল ফেললো মাছ ধরার জন্য। ওদিকে কমলাও নৌকার মধ্যে বসে জাল ফেললো মাছ ধরার জন্য। হঠাৎ করে কমলার নাও বড় একটি খড়কুটার সঙ্গে আঁচড় লেগে ছিদ্র হয়ে গেল। কমলার নাওয়ের মধ্যে অনেক পানি ঢুকে গেল আর কমলার নাও ডুবে যেতে লাগলো। কমলা চিৎকার করে চিল্লাতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ সাহায্য করো, নইলে আমি নদীর পানিতে ডুবে মারা যাব, বাঁচাও। আরে এখানে তো কমলাই ছিল, কমলাই তো নদীর পানিতে ডুবে যাচ্ছে, ওকে আমার সাহায্য করা উচিত। এ কথা ভেবে শায়লা নিজের জানের পরোয়া না করে নদীর মধ্যে ঝাঁপ দিল। কমলাকে ধরে নদীর উপরে নিয়ে আসলো। কমলা উঠো, চোখ খুলো, তোমার কিচ্ছু হবে না কমলা। এরপরে শায়লা কমলার বুকের উপরে চাপ দিয়ে মুখ দিয়ে পানি বের করতে লাগলো। কিছুক্ষণ পরে কমলার হুঁশ ফিরে আসলো। এরপরে শায়লা কমলাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিল। কমলা খুশি হয়ে তার সমস্ত মাছ শায়লাকে দিয়ে দিল। দাদি, যদি আপনি ওখানে না থাকতেন আর আমাকে নদীর জল থেকে না তুলতেন, তাহলে অবশ্যই আমি আজকে মারা যেতাম। এজন্য আমি খুশি হয়ে এই মাছগুলো আপনাকে উপহার দিলাম। নিয়ে যান দাদি মাছগুলো। কমলার অনুরোধে শায়লা অর্ধেক মাছ নিয়ে বাজারে গেল আর অর্ধেক মাছ কমলার কাছেই রেখে গেল। শায়লা মাছগুলো বাজারে বিক্রি করে অনেকগুলো টাকা পেল। সে ওই টাকা দিয়ে তার ও তার নাতনির জন্য খাবার কিনে বাড়ি ফিরল, আর কিছু টাকা দিয়ে মাছের জন্য খাদ্য কিনলো। রাত্রিবেলা শায়লা ওই নদীর কাছে গিয়ে খাদ্যগুলো মাছকে খেতে দিল। আল্লাহ জানে এই মাছগুলো খাবার জন্য নদীর জলে কিছু পেয়েছি কিনা। আমরা তো এই মাছগুলো ধরেই বাজারে বিক্রি করে আমাদের জীবন চালাই, এজন্য আমাদের তো উচিতই তাদের কিছু খাবার দেওয়া। এ কথা বলে নদীর জলে খাবার দিয়ে সেখান থেকে শায়লা চলে যেতে লাগলো। হঠাৎ করে নদীর জল থেকে স্বর্ণের একটি মৎস্যকন্যা বের হয়ে আসলো, যার কারণে ওই সাধারণ নদী জাদুর স্বর্ণের নদীতে পরিণত হলো আর নদীর মধ্যেকার মাছগুলো স্বর্ণের মাছে পরিণত হলো। এসব দেখে শায়লা চিন্তায় পড়ে গেল। তখন স্বর্ণের মৎস্যকন্যা বলল, থামো দাদি, তুমি তো আমার অন্তরকে জয় করে নিয়েছো। তোমার মতো ভালো মহিলা এই এলাকায় কেউ নেই। তুমি এই নদীর জলে থাকা মাছের পেটের ক্ষুধা নিয়েও ভাবতেছো। তুমি আসলে খুবই ভালো দাদি। এরপর থেকে গভীর রাত্রিবেলা যখনই তুমি এই নদীর জলে আসবে, তোমাকে দেখার সঙ্গে সঙ্গে এই নদীর জল ও মাছ সবকিছু স্বর্ণেতে পরিণত হবে। এই স্বর্ণের নদী তোমার সমস্ত মনের আশা পূর্ণ করবে। মৎস্যকন্যার কথা শুনে শায়লা হাত জোর করে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালো। এরপরে স্বর্ণের মৎস্যকন্যা ওই নদীর জলে অদৃশ্য হয়ে গেল। এরপরে শায়লা নদী থেকে স্বর্ণের মাছ, স্বর্ণের পানি ও পাথর নিয়ে বাড়িতে আসলো। এরপরে বাড়িতে এসে শায়লা ওই স্বর্ণের পানি থেকে স্বর্ণ মুদ্রা বের করে নিল। স্বর্ণের মাছ, পাথর ও স্বর্ণ মুদ্রা নিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করে দিল। স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে শায়লা অনেক টাকা পেল। শায়লা ওই টাকাগুলো নিয়ে খুশি হয়ে বাড়িতে এসে তার নাতনিকে বলল, দেখেছো নুসরাত, আমার কাছে কত টাকা। এখন আর ক্লাসের ফিসের জন্য তোমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। আমি তোমাকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় স্থানে দেখতে চাই। এরপরে শায়লা নুসরাতের সাথে তার স্কুলে গেল। স্কুলে গিয়ে নুসরাতের স্যারকে সমস্ত বাকি টাকা পরিশোধ করে দিল। এরপরে শায়লা তাদের থাকার জন্য অনেক সুন্দর একটি বাড়ি কিনে ফেললো। ওয়াও দাদি, এই ঘর তো অনেক সুন্দর। এখন থেকে এই ঘর কি আমাদের? আমরা এই ঘরে থাকবো দাদি। হ্যাঁ নুসরাত, এখন থেকে আমরা এই ঘরেই থাকবো। এই ঘর এখন থেকে আমাদেরই। জাদুর স্বর্ণের নদীর কাছ থেকে শায়লা তার সমস্ত প্রয়োজনই পুরা করে নিত। যখনই তার টাকা পয়সার প্রয়োজন হতো তখন সে রাত্রি হলে ওই নদীর কাছে পৌঁছে যেত। যখনই সে ওই নদীর কাছে পৌঁছতো, তাকে দেখার সঙ্গে সঙ্গে নদী এবং নদীর চারপাশে সবকিছুই স্বর্ণেতে পরিণত হতো।
তখন ওই স্বর্ণের নদীর কাছ থেকে পাথর ও মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করে তার প্রয়োজন মেটাতো। এভাবেই ধীরে ধীরে শায়লা অনেক ধনী হয়ে গেল। আস্তে আস্তে এই কথা এলাকার সবার মধ্যে জানাজানি হয়ে গেল। এলাকার কিছু দুষ্টু লোক শায়লার এই তারক্কি দেখে হিংসা করতে লাগলো। তবে গ্রামের দুইজন খুবই দুষ্ট লোক পরস্পরে বলতে লাগলো, আরে কামাল ভাই, শায়লার কাছে এমন কি আছে যে সে দিনে দিনে ধনী হয়ে যাচ্ছে? সে তো শুধু নদী থেকে মাছ বিক্রি করে, কিন্তু এত টাকা পায় কোথায়? এ ভাই দেখো দেখো, ওই দেখো ওই বুড়ি যাচ্ছে, চলো তার পিছু পিছু যাই, সে কোথায় যায় দেখি। এরপরে ওই দুই দুষ্ট লোক শায়লার পিছু পিছু যেতে লাগলো। তারা দুইজন শায়লার পিছু পিছু যেতে যেতে ওই নদীর কাছে পৌঁছলো আর স্বর্ণের নদীর সম্পর্কে সবকিছু জেনে ফেললো। আরে ভাই দেখেছো অবস্থা? বুড়িকে দেখার সঙ্গে সঙ্গে সমস্ত নদী ও নদীর আশপাশ স্বর্ণ হয়ে গেল। হ্যাঁ কামাল, চলো এখন ওই বুড়িকে ধরে আমরা খুন করে ফেলি, আর এই সমস্ত স্বর্ণ আমরা নিয়ে যাব, আর আমরা হয়ে যাব সবচেয়ে ধনী। এরপরে দুইজনের মধ্যে থেকে একজন ওই বুড়িকে ছুরি ধরলো, অপরজন ওই বুড়ির বালতির মধ্যে অনেকগুলো স্বর্ণের পাথর, মাছ ও পানি ভরে নিল। আরে তোমরা এখানে কিভাবে আসলে, আর তোমরা এই নদীর সম্পর্কে বা কিভাবে জানলে? এই বুড়ি বেশি কথা বলিস না, বেশি কথা বললে এই ছুরি দিয়ে তোকে এক্ষুনি খুন করে ফেলবো। কামাল, আমি এই বুড়িকে সামাল দিচ্ছি, আর তুমি স্বর্ণভর্তি বালতি নিয়ে এখান থেকে চলে যাও। যখনই কামাল ওই নদীর কাছ থেকে স্বর্ণভর্তি বালতিতে হাত দিল, তখনই নদীর মধ্য থেকে স্বর্ণের মৎস্যকন্যা বের হয়ে আসলো। এরপরে জাদুর মৎস্যকন্যা তার জাদুর লাঠি ঘুরালো এবং তার জাদুর লাঠি থেকে অত্যন্ত কড়া রোশনি তাদের দুইজনের চোখে প্রকট করলো। এতে ওই দুই ব্যক্তি চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেল। লোভে পড়ে তোমরা দুইজন এই বৃদ্ধ মহিলাকে অনেক অত্যাচার করেছো। তোমরা দুইজন এই অসহায় বৃদ্ধ মহিলাকে খুন করতে চেয়েছো, এজন্য আমি তোমাদের উপযুক্ত শাস্তি দিলাম। আমি তোমাদের দুইজনের চোখ চিরজীবনের জন্য অন্ধ করে দিলাম, যাতে করে তোমরা দুইজন চোখ দিয়ে কোনো কিছু দেখে আর লোভ লালসা করতে না পারো। এরপরে ওই দুইজন দুষ্ট ব্যক্তি খুবই কান্নায় ভেঙে পড়লো। কান্না করতে করতে তারা দুজন সেখান থেকে চলে আসলো। তখন শায়লা মৎস্যকন্যাকে বলল, মৎস্যকন্যাজি, আপনি এটা কি করলেন? তারা চোখ ছাড়া তাদের জীবন কিভাবে পার করবে? শায়লা, তুমি আসলে অত্যন্ত দয়ালু। তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার খুবই প্রয়োজন ছিল, এজন্যই আমি দিয়েছি। যদি এই দুষ্ট লোকদেরকে শাস্তি দেওয়া না হয়, তাহলে এরা আবারও কারো উপরে অত্যাচার করবে। শায়লা, এখন তুমি বাড়ি যাও আর তোমার জীবন সুখে শান্তিতে পার করতে থাকো। মৎস্যকন্যাজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার জীবনকে সুখে শান্তিতে ভরে দিয়েছেন, আমার কষ্টের জীবনের সমস্ত কষ্টকে দূর করে দিয়েছেন। আপনি যেভাবে বলেন আমি সেভাবেই চলবো। আর যা কিছু আমি আপনার সাহায্যে পেয়েছি, এই সব কিছুই আমি গরিবদের মাঝেও বিলিয়ে দেব। তারপর শায়লা সেখান থেকে বাড়ি চলে গেল। এরপরে থেকে শায়লা এলাকাবাসীদেরকে আরো বেশি সাহায্য করতে থাকলো আর নিজের নাতনি নুসরাতের সঙ্গে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো। কোনো একটি জঙ্গলে এক ইচ্ছাধারী নাগিন বাস করত। তার নাম ছিল ইশাখা। ইশাখার 5 মেয়ে ছিল। তাদের নাম ছিল নয়না, সুনায়না, তারা, সেতারা ও গুনগুন। ইশাখা নাগিন ওই জঙ্গলের মধ্যে একটি গরিব মহিলা সেজে জীবন যাপন করত আর সাধারণ মানুষের মতোই তার 5 মেয়েকে লালন পালন করানোর জন্য জমিনে চাষাবাদের কাজ করত। আর নাগিন রূপ তখনই ধারণ করত যখন বিশেষ প্রয়োজন হতো, অন্যথায় সাধারণ মহিলার রূপ ধারণ করে জীবন যাপন করত। একদিন ইশাখা নাগিনের 5 মেয়ে পুকুরে গোসল করছিল। হঠাৎ করে তারা তাদের শরীরের মধ্যে কিছুটা পরিবর্তন বুঝতে পারল। তারা 5 বোনই তাদের মায়ের কাছে এসে বলল, মা, মা, আমরা যখন ছোট ছিলাম না, তখন আমরা স্বপ্নে দেখতাম যে আমরা নাগিন হয়ে গেছি, আর মানুষের মুখেও নাগিনের গল্প শুনেছি যে নাগিনটা দেখতে কেমন হয়। আর আজ সত্যি সত্যি যখন গোসল করি পানির মধ্যে, তখন দেখি আমরা নিজেরাই নাগিন হয়ে গেছি। হ্যাঁ মা, নয়না ঠিকই বলেছে। শুধু ওর সাথে নয়, আমাদের 5 জনের সাথে এমনটা হয়েছে। আমরা 5 জনই দেখলাম যে 5 জনের নাগিন হয়ে গেছে, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, কি করে আমরা নাগিন হয়ে গেলাম মা? মনে হয় তোমাদের সত্য বলার সময় চলে এসেছে। নাগমণিকে রক্ষা করতে হবে। নাগমণিকে রক্ষা করিতে এ পর্যন্ত এই জঙ্গলের মধ্যে সাধারণ মেয়ে সেজে আছি, মানুষ সেজে আছি। নাগমণির শক্তির কারণে তোমাদের শক্তি দিনকে দিন দ্বিগুণ হয়ে চলেছে। মা, এটা কি বলছো? নাগমণির শক্তি আমাদের শক্তি দ্বিগুণ, এসব কি বলছো মা? মা, তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো। বাছারা, তোমরা কোনো সাধারণ মানুষের সন্তান নও, তোমরা হলে এক ইচ্ছাধারী নাগিনীর সন্তান। নাগমণি রক্ষা করার জন্যই আজ আমি তোমাদেরকে নিয়ে এখানে আছি। আমার সৎ বোন আমিতিকা নাগিন নাগমণিকে জয় করার জন্য আমার পিছু লেগে আছে।
আমি তোমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আর সময় এসেছে। নাগমণির কারণে তোমাদের শক্তি দিন দিন বেড়েই চলেছে। আমিত্তিকা নাগিন তোমাদের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। তার আগে নাগমণিকে সঠিক স্থানে রাখতে হবে, নইলে সবকিছু তছনছ হয়ে যাবে। এসব ভেবে ইশাখা নাগিন নাগমণিকে একটি পুটলির মধ্যে বাঁধল আর তার 5 মেয়েকে নিয়ে সেই জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে গেল। 5 বোন নাগমণির শক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে এই সংবাদ আমিত্তিকা নাগিনের কাছে পৌঁছে গেল। আমিত্তিকা নাগিন প্রচন্ড খুশি হলো। ফ্রেন্ডসরা, তোমরা শোনো, যে ভয়ে আমার সৎ বোন এই নাগ রাজ্য ছেড়ে চলে গিয়েছে তার 5 মেয়েকে নিয়ে আর নাগমণিকে নিয়ে, সেই সংবাদ আমি পেয়ে গেছি যে নাগমণি ও তার 5 মেয়ে কোথায় আছে। ওই নাগমণি আমার মা আমাকে না দিয়ে ওই ইশাখা নাগিনকে দিয়েছিল। এজন্য আমি আমার নিজের মাকেই খুন করে ফেলেছি। কিন্তু আমিত্তিকা নাগিন, এখন যে তোমার সৎ বোন ইশাখা নাগিন ও তার 5 মেয়ে অনেক শক্তিশালী। যত শক্তিশালী হোক, আমার মাকে যখন খুন করতে পেরেছি তখন ওদের খুন করা তো 1-2 ব্যাপার। একথা বলে আমিত্তিকা নাগিন তার কিছু ফ্রেন্ডসদেরকে সাথে নিয়ে চলে গেল ইশাখা নাগিনের 5 মেয়ের কাছে। আমিত্তিকা নাগিন সেখানে গিয়ে দেখল যে সেখানে শুধু ইশাখা নাগিনই রয়েছে, তার 5 মেয়ে নেই। ইশাখা নাগিন, তুই কি ভেবেছিস যে আমি তোদের সংবাদ জানবো না যে তোর 5 মেয়ে সহ তুই আর নাগমণি কোথায় আছিস? আমি জেনে গেছি। দেখ, আমি সময় মতো চলে এসেছি। তাড়াতাড়ি বল, নাগমণি আর তোর 5 মেয়ে কোথায়? তুই এখান পর্যন্ত চলে এসেছিস, নাগমণি রক্ষা করা আমার দায়িত্ব। তুই নাগমণি আর আমার 5 মেয়ের সংবাদ কখনো পাবি না, আমি তোকে বলবো না। ইশাখা নাগিন, তুই ভালো করে জানিস তুই আমার সৎ বোন। আমি তো আপন মাকে খুন করেছি, আর তোকে আর তোর মেয়েকে খুন করা তো আমার কিচ্ছু না। আমি ওই নাগমণি হাসিল করার জন্য পৃথিবীটা হ্যাস্ত করে ফেলতে পারি। এরপর ইশাখা নাগিন ও আমিত্তিকা নাগিনের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। আমিত্তিকা নাগিনের এক ফ্রেন্ড পিছন থেকে ইশাখা নাগিনের মাথার উপরে আঘাত করলো। প্রচন্ড আঘাতে ইশাখা মৃত্যুর জন্য ছটফট করতে লাগলো। আমিত্তিকা নাগিন ও তার বান্ধবীরা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে সেখানে ইশাখা নাগিনের 5 মেয়ে চলে আসলো। মাকে এরকম অবস্থায় দেখে তারা খুবই কান্না করতে লাগলো। মা, তোমার এই অবস্থা কে করলো? তুমি আমাদেরকে ছেড়ে চলে যেও না মা। মা, তোমাকে ছাড়া আমরা কি করে বাঁচবো? বেটি, নাগমণিকে নিয়ে তোমরা অন্য এলাকাতে চলে যাও। আমার মৃত্যুর সময় চলে এসেছে। একথা বলে ইশাখা নাগিন মৃত্যুর কোলে ঢলে পড়ল। এরপর ইশাখা নাগিনের 5 মেয়ে নাগমণিকে নিয়ে চলে গেল অন্য এলাকাতে। তারা সাধারণ মানুষের রূপ ধরে এলাকার মধ্যে বাস করতে লাগলো। আমিত্তিকা নাগিন তার জাদু শক্তি দ্বারা সবকিছু দেখে ফেলল আর সেও ওই এলাকাতে চলে গেল। আমিত্তিকা নাগিন সেখানে গিয়ে একের পর এক মানুষকে খুন করে খেতে লাগলো আর মানুষের রূপ ধারণ করে এলাকার মানুষদেরকে বলতে লাগলো, গ্রামবাসী, তোমরা সবাই শোনো, তোমাদেরকে কে এমন অবস্থা করছে জানো? তোমাদের এলাকাতে 5 নাগিন বোন বাস করে। তারাই এভাবে মানুষের রূপ ধারণ করে তোমাদেরকে খুন করে খাচ্ছে। এটা কি বলছেন? তারা কারা? কোন নাগিন যারা মানুষের রূপ ধারণ করে থাকে? ওই যে 5 বোন তোমাদের বাড়ির পশ্চিম পাশে থাকে না, ওরাই হলো 5 নাগিন বোন। মানুষের রূপ ধারণ করে তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। এলাকার মানুষ কিছুতেই বিশ্বাস করল না, কারণ 5 নাগিন বোনের আচার ব্যবহার ছিল খুবই মার্জিত। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে ওই ঘরে আগুন লাগিয়ে দেখো কি অবস্থা হয়। আমিত্তিকা নাগিনের কথা অনুযায়ী এলাকার মানুষ 5 বোনের ঘরে আগুন জ্বালিয়ে দিল। আগুনে পড়ে যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য 5 নাগিন বোন মানুষের রূপ বদল করে আসল রূপ অর্থাৎ নাগিন রূপে প্রকট হলো আর নিজেদেরকে রক্ষা করলো। ও, তাহলে তোমরাই মানুষের মুখোশধারী নাগিন, তাই না? তোমরাই মানুষদেরকে এক এককে ধরে খুন করে খাচ্ছ। না না, বিশ্বাস করুন, আমরা 5 বোন মোটেও এমনটা নয়। আমাদের সৎ খালা আমিত্তিকা নাগিনের এসব কাজকর্ম, ওর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মানুষ রূপে এখানে এসে আছি।
আজ আমি তোদেরকে পেয়ে গেছি। এখন আমি তোদেরকে মেরে নাগমণিকে উদ্ধার করব, আর পুরো রাজ্যে আমি রাজ করব। সমস্ত শক্তির অধিকারী আজ থেকে আমি হব। আমি তো এই এলাকার মানুষদেরকে খুন করে কয়েকদিন ধরে খাচ্ছি। তোদের আসল পরিচয় পাওয়ার জন্য এখন পেয়ে গেছি। এলাকার মানুষ যখন জানতে পারলো যে আসল আসামি আমিন্তিকা নাগিন, তখন এলাকার মানুষ ইশাখা নাগিনের 5 মেয়ের সঙ্গে হয়ে তাকে খুন করে ফেলল। এভাবেই দুষ্ট আমিন্তিকা নাগিন চিরজীবনের জন্য শেষ হয়ে গেল। এরপর ইশাখা নাগিনের 5 মেয়ে নয়না, সুনায়না, তারা ও সিতারা আর গুনগুন সবাই মিলে মুক্ত হয়ে গেল। তারা 5 জন নাগমণির শক্তির দ্বারা এলাকাবাসী সব মানুষদেরকে সাহায্য করতে লাগলো। সেই এলাকাতে বৃদ্ধ আশ্রম, হাসপাতাল ও এতিমখানা খুলল। এলাকার সব মানুষ এখন তাদের 5 বোনকে অনেক ভালোবাসে। সুন্দরবন গ্রামের পাশে অনেক বড় একটি জঙ্গল ছিল। ওই জঙ্গলের গভীর মাঝখানে একজন নাগিন তার বাচ্চাকে প্রসব করেছিল। ওই গ্রামে আনন্দ নামে একজন ছেলে বাস করত। সে ছাগল চড়ানোর কাজ করত। আনন্দ প্রতিদিনই তার ছাগলের দল নিয়ে যেত জঙ্গলের মধ্যে। সারাটা দিন চড়িয়ে যখন ছাগলের পেট ভরত, তখন সে ছাগলগুলোকে নিয়ে বাড়ি ফিরে আসতো। একদিন আনন্দ তার ছাগলের দল নিয়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেক গভীর জঙ্গলে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে দেখতে পেল একটি গাছের ওপরে খুবই মূল্যবান জিনিস চিকচিক করছে। এটা দেখে আনন্দ বলল, মনে হয় এটা অনেক দামি জিনিস, অনেক মূল্যবান হতে পারে। এজন্যই নাগনাগিনরা এখানে দাঁড়িয়ে এটার পাহারা দিচ্ছে। যেভাবেই হোক এই মূল্যবান রত্নকে আমার অর্জন করতেই হবে। আনন্দ নাগ ও নাগিনকে সেখানে দাঁড়িয়ে দেখে সেখান থেকে চলে আসলো। আনন্দ জঙ্গল ছেড়ে বাড়ি ফিরে গেল ঠিকই, কিন্তু তার মন পড়ে থাকলো জঙ্গলের মধ্যে গাছের উপরে থাকা নাগমণির সাথে। যদি ওই গাছের উপরে থাকা চকচকে মূল্যবান জিনিসটা আমি অর্জন করতে পারি, তাহলে আমি অনেক ধনী হয়ে যাব। কিন্তু ওটা আমি কি করে নেব? ওখানে তো নাগিন পাহারা দিচ্ছে। যে করেই হোক আমাকে চেষ্টা করতেই হবে। এসব চিন্তা করতে করতে আনন্দ ঘুমিয়ে পড়ল। যখন সকাল হলো তখন আনন্দ আবারও তার ছাগলের দল নিয়ে সেই জঙ্গলে গাছের কাছে গেল। সেখানে গিয়ে দেখলো নাগ ও নাগিন দুইজনে সেই গাছের কাছে দাঁড়িয়ে আসে। এসব দেখে সে বলল, আরে বাবা, এরা দুজন দেখছি এখানেই দাঁড়িয়ে আছে। ও মা, এই নাগিন দেখছি গর্ভবতী। আমাকে একটু ধৈর্য ধরতে হবে। যখন ওই গর্ভবতী নাগিন তার বাচ্চা প্রসব করবে, নিশ্চয় তার শক্তি কমে যাবে। তখনই ওই মূল্যবান জিনিসটিকে আমি হাসিল করব। এসব ভেবে আনন্দ সেদিনও বাড়ি ফিরে গেল। আনন্দ প্রতিদিনই জঙ্গলে আসতো আর ওই নাগনাগির দিকে খেয়াল রাখত। একদিন আনন্দ জঙ্গলের মধ্যে গিয়ে দেখে নাগিনের বাচ্চা প্রসবের সময় চলে এসেছে। নাগিন প্রসব বেদনায় ছটফট করছে। আরে আরে, আমি তো এই সময়ের অপেক্ষায় ছিলাম। এখন নাগিন অনেক দুর্বল হয়ে পড়েছে। এখন ওদেরকে মেরে আমি এই মূল্যবান জিনিসটিকে নিয়ে যাব। একথা ভেবে আনন্দ পেছন থেকে নাগ ও নাগিনের মাথায় একটি লাঠি দিয়ে আঘাত করলো। এতে তারা দুজনেই মাটিতে ঝুলে পড়ল। এরপর হাসতে হাসতে আনন্দ নাগমণিকে হাতে তুলে নিল আর বলল, আরে, শেষ পর্যন্ত তো আমার হাতে আসতেই হলো তোকে। চল, তোকে নিয়ে আমি বাড়ি যাব। এখন আমি অনেক ধনী হয়ে যাব। এরপর আনন্দ নাগমণিকে হাতে নিয়ে বাড়ি চলে আসলো। সে ভাবলো যে নাগনাগীদের মুসিবত তার ঘাড় থেকে একেবারেই উঠে গেছে। কিন্তু না, কিছুক্ষণ পরে নাগিনের জ্ঞান ফিরে আসলো। নাগিন দেখলো সে তার পেটের বাচ্চাকে নষ্ট হয়ে গেছে আর তার স্বামী নাগ মৃত্যুবরণ করেছে। নাগিনের কষ্টের আর সীমা থাকলো না। নাগিন আনন্দের উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে বিষে উঠল। নাগিন অপেক্ষা করতে লাগলো অমাবস্যার রাত্রি আসার, কারণ অমাবস্যার রাত্রিতে নাগিনদের শক্তি বহুগুণে বৃদ্ধি হয়ে যায়। শুধু তাই নয়, অমাবস্যার রাত্রিতে তারা যে কোনো রূপ ধারণ করতে পারে। ওদিকে আনন্দ নাগমণি হাসিল করার পর থেকে তার জীবন সুখে কাটতে লাগলো, কারণ সেটা ছিল নাগ নাগীদের জাদুর হীরের নাগমণি। হীরের নাগমণির কাছে আনন্দ যা চাইতো সে তাই পাইত। একদিন আনন্দ জাদুর হীরের টুকরো সামনে বসে বলল,
হে জাদুর নাগনাগীদের হীরার টুকরো, তুমি আমার সমস্ত জমিগুলোকে ফসল দ্বারা ভর্তি করে দাও। একথা বলার সঙ্গে সঙ্গে তার সমস্ত জমিগুলো ফসল দ্বারা ভর্তি হয়ে গেল। আনন্দের মন খুশিতে নেচে উঠল। এভাবেই আস্তে আস্তে আনন্দ তার এলাকায় প্রসিদ্ধ হয়ে গেল। আনন্দ ধনী হওয়ার পরে তার জন্য অনেক বড় ঘর থেকে একটি বিয়ের প্রস্তাব আসলো। সেই মেয়েটির নাম ছিল ছুইটি। ছুইটি ছিল দেখতে খুবই সুন্দরী ও বুদ্ধিমতী। কিছুদিনের মধ্যেই আনন্দর বিয়ে সুইটির সঙ্গে হয়ে গেল। আনন্দ ও সুইটি সুখে শান্তিতে দিন পার করতে লাগলো। ওদিকে নাগিন অপেক্ষা করতে করতে অমাবস্যার রাত চলে আসলো। ওই রাত্রিতে নাগিন হিমেল নামে একজন ছেলের রূপে রূপ নিল। সে আনন্দের কাছে আসলো আর তার সঙ্গে কথা বলতে বলতে অনেক বন্ধুত্ব হয়ে গেল। একদিন আনন্দ ও ছুইটি তার ঘরের মধ্যে বসেছিল। এই সময় ছুইটি বলল, এই শোনো না, তোমার একটি গুড নিউজ আছে। গুড নিউজ? সেটা কি? বলো বলো সুইটি। তুমি বাবা হতে চলেছো আর আমি মা। একথা শুনে আনন্দের খুশির সীমা থাকলো না। এরপর আনন্দ তার স্ত্রী সুইটি ও বন্ধু হিমেলের সঙ্গে জঙ্গলের মধ্যে বেড়াতে গেল। জঙ্গলের মধ্যে চলতে চলতে তারা ওই গাছের কাছে পৌঁছে গেল, যে গাছ থেকে আনন্দ নাগিনকে মেরে তার নাগমণিকে হাসিল করে এনেছিল। সেখানে পৌঁছে আনন্দ হিমেল ও সুইটিকে বলল, সুইটি, হিমেল, শোনো, তোমরা একটি বিষয় আমি তোমাদের কাছ থেকে হাইড করেছি। আজ আমি সেটা তোমাদেরকে বলে দিতে চাই। এরপর আনন্দ সুইটি ও হিমেলের কাছে নাগনাগিনদের হীরের টুকরো সম্পর্কে সবকিছু বলল। আনন্দ এসব বলছিল, হঠাৎ করে একটি গাছ পড়ল আনন্দ ও তার স্ত্রী সুইটির ওপরে। আরে আরে, এসব কি হলো? হিমেল, তুমি আমার স্ত্রী সুইটিকে বাঁচাও, তাছাড়া ওর গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাবে, ও মারা যাবে, আমার সন্তান মারা যাবে, ওকে বাঁচাও। আমি হিমেল নয়, আমি তোর বন্ধু নই, আমি তোর শত্রু। আমি ওই নাগিন, যে নাগিনকে তার পরিবার সহ মেরে তুই নাগমণি হীরের টুকরোকে হাসিল করেছিস। আজ আমি তোর প্রতিশোধ নেব, প্রতিশোধ। নাগিন, প্লিজ দয়া করে ক্ষমা করে দিন। আমার স্ত্রী তো কোনো দোষ করেনি, ওকে ক্ষমা করে দিন। আমি আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আনন্দের কথা শুনে নাগিনের মনটা গলে গেল। সে সবকিছু ক্ষমা করে দিল ও তাদের দুজনকে বাঁচিয়ে তুলল। নাগিনজি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার সেদিন ভুল হয়েছে। আপনি যদি চান তাহলে এই হিরে আপনি নিয়ে নিন, তবু আমাকে ক্ষমা করে দিন। আমি আমার পরিবারের সঙ্গে সুখে থাকতে চাই। দেখো আনন্দ, তুমি আমার সঙ্গে যেটা করেছো এমনটা কারোর সঙ্গে করা উচিত নয়। আমি তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এসেছিলাম। তুমি তোমার শিক্ষা পেয়ে গেছো, তোমার ভুল বুঝতে পেরেছো, এজন্য আমি চলে যাচ্ছি। একথা বলে নাগিন সেখান থেকে চলে গেল। এরপর থেকে আনন্দ ও তার স্ত্রী সুইটি নাগমণি হীরার সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। রাজমহলে সুসংবাদ আসছে, সবাই আনন্দে মেতে উঠেছে। কেউ ঢোল বাজাচ্ছে, কেউ বা নাচছে, আর পুরো রাজমহলকে একেবারে লাল নীল বাতিতে সাজানো হয়েছে। কিছুক্ষণ পরে পরিরাজ্যে সুসংবাদ আসলো যে রানীপরী দুইটি মেয়েকে জন্ম দিয়েছে। রানীপরীর সুখের সীমা ছিল না, কিন্তু রানীপরী যখন তার দুই নবজাতক শিশুর দিকে তাকালো তখন তার মনটা খারাপ হয়ে গেল। কারণ এক রাজকুমারী ছিল দেখতে খুবই সুন্দরী, আর আরেকটি ছিল অত্যন্ত কালো, আর তার চেহারায় ছিল গোটা গোটা দাগ। দুই রাজকুমারীর চেহারা দেখে রানীপরী খুবই কষ্টে পড়ে গেল আর ভাবতে লাগলো, হায় আল্লাহ, তুমি আমাকে একটি কালো মেয়ে দিলে। দেখতে কতটা কুৎসিত, ও জীবনে কতটা ইনসাল্ট হতে হবে অন্যান্য পরীদের সামনে। কারণ পরীরাজ্যে কালো পরীর কোনো দাম নেই, সবাই কালো পরীকে ঘৃণার চোখে দেখে। এসব ভেবে রানী খুবই কষ্ট পাচ্ছিল। এরপরে রানী তার দুই মেয়ের নামকরণ করলো। রানীপরীর সুন্দরী মেয়ের নাম সীতারা আর কুৎসিত মেয়ের নাম রাখলো তারা। ধীরে ধীরে সময় পার হতে লাগলো। সময়ের সাথে সাথে তারা দুই রাজকুমারীও বড় হতে লাগলো।
কিন্তু তারাপরি কালো হওয়ার কারণে তাকে অনেক কষ্টের কথা সহ্য করতে হয়। এমনকি তার বোন পর্যন্ত তাকে কটু কথা শোনায়, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তারা, সিতারা, তোমাদের দুজনকে আজ পৃথিবীতে যেতে হবে। ওখানে আমার একটি দোস্ত আছে, তার মেয়ের বিয়ে। সে আমাকে দাওয়াত করেছে। আমার অনেক কাজ, এজন্য আমি যেতে পারবো না। তোমাদের দুইজনকে যেতে হবে। মা, তুমি এটা কি বলছো? আমি পৃথিবী লোকে যাব? তোমার বান্ধবীর বিয়েতে এই কালের কলার সঙ্গে করে? আমি তো পরিরাজ্যে ওকে সাথে করে ঘুরতে লজ্জাবোধ করি। আল্লাহ জানে এই কালির কয়লা আমাদের বাড়িতে কোত্থেকে এসেছে। কবে যে ওর কাছ থেকে মুক্তি পাবো, তখন আমার জানে শান্তি লাগবে। সেতারা, তুমি কি কথা বলছো নিজের বোন সম্পর্কে? তোমার লজ্জাবোধ করছে না? ও তোমার বোন। দিন দিন তোমার ব্যবহার একেবারে খারাপ হয়ে যাচ্ছে। যা ইচ্ছে তাই করবে তুমি, তাও আবার আমি বেঁচে থাকতে? ইম্পসিবল, কখনো এটা সম্ভব নয়। তাড়াতাড়ি বলছি, তুমি তোমার বোনের সঙ্গে রেডি হয়ে পৃথিবী লোকে যাও বিয়ের অনুষ্ঠানে। এটা আমার আদেশ। সিতারার অনিচ্ছা থাকা সত্ত্বেও রানীপরের ভয়ে সে তার বোন তারার সঙ্গে করে পৃথিবীতে গেল মানুষের বিয়ের দাওয়াত খেতে। যখন তারা পৃথিবী লোকে পৌঁছল, তখন পৃথিবীর অনেক মানুষই পরীদের দেখার জন্য ভিড় জমালো। অনুষ্ঠানের সকল মানুষই সিতারার অনেক প্রশংসা করলো, আর যখন তারার দিকে তাকালো তখন তারা তারার বদনাম করতে লাগলো। কিরে, পরিরাজ্যের পরি আবার এরকম হয় দেখতে? এত কুৎসিত, একেবারে কালির কয়লা। কি দেখতে খারাপ রে বাবা। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। আমাদের জানা মতে পরীরা দেখতে অনেক সুন্দর হয়। এই কুৎসিত মেয়ে কি করে পরিরাজ্যের রাজকুমারী হতে পারে? তোমাকে পরি ভাবতে আমার লজ্জা বোধ করছে। শোনো সিতারা, তুমি আমার একটা কথা শোনো। তুমি তোমার বোন তারার সঙ্গে কখনোই মিলবে না, তাহলে তুমিও কালো হয়ে যাবে ওর কালো ছায়াতে। তুমি আমার মনের কথা বলেছো। আমারও তো মন চাই না যে এই কালির কয়লা কুৎসিতের সঙ্গে কোথাও ঘুরতে যাব। মা যে এমন অবস্থা করে, মায়ের ধমক খেয়ে তোর সঙ্গে আমি বিয়ে খেতে এসেছি। দেখেছিস তোর জন্য আমার কতটা ইনসাল্ট হচ্ছে? এজন্য তো আমি তোকে কোথাও নিয়ে যেতে চাই না। সব জায়গায় আমার সঙ্গে আসবে। যে যাই বলুক, আমার দুঃখ ছিল না। কিন্তু সিতারা, তুমি তো আমার বোন। তোমার তো উচিত আমাকে সাপোর্ট করা। সাপোর্ট না করে তুমি সহ আমাকে অপমান করছো। অপমান? অপমানের কি দেখলি? আমার তো মনে হচ্ছে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে তোকে বের করে দিই। মরে যেতে পারিস না? তোর এই কালো চেহারা নিয়ে আমার কাছে কেন থাকিস? তুই মরে গেলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমি খুশি হব। তুই মরে গেলে অন্তত তোর সঙ্গে কোনো পার্টিতে তো যেতে হবে না, আর মানুষের সামনে ইনসাল্টও হবে না। তারা সেই অনুষ্ঠানে থাকা সকল লোকের কথা ও তার বোনের কথা শুনে খুবই কষ্ট পেল। এরপর তারা সেই অনুষ্ঠান থেকে বের হয়ে বাহিরে চলে আসলো, আর একটি গাছের নিচে বসে খুবই কান্না করতে লাগলো। কিছুক্ষণ পরে যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল, তখন সিতারাও তারার কাছে চলে আসলো। এরপর দুই বোন মিলে আবারও পরিরাজ্যে ফিরে আসলো। পরিরাজ্যে ফিরে এসে তাদের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। তারা দেখলো তাদের মা রানীপরি প্রচন্ড অসুস্থ। মা, তোমার এই অবস্থা হলো কি করে? তুমি এত অসুস্থ হলে কি করে? বেটি, আমি প্রচন্ড অসুস্থ। এক ডাইনি আমার উপরে আক্রমণ করেছে। আমার সমস্ত শক্তি চলে গেছে। গোটা পরিরাজ্য দেখভাল করার দায়িত্ব এখন তোমাদের দুই বোনের। এখন তোমাদের সাহায্যের আমার খুব প্রয়োজন। পরিরাজ্যের বাইরে একটি দুনিয়া আছে, সেখানে আমি দুইটি আয়না লুকিয়ে রেখেছি। তোমরা সেটাকে আমার কাছে এনে দাও। ঠিক আছে মাম্মি, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার জাদুর আয়না তোমার কাছে এনে দিচ্ছি। এই তারা, তুই এখানে থেকে মায়ের সেবা কর। এরপর সিতারা কিছু খাবার ও প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে রওনা হলো রাজ্যের বাহিরে। কিছু পথ গিয়ে সে দেখতে পেল রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা দিয়ে হাঁটতে গেলে পা একেবারে মাটির নিচে ডুবে যাচ্ছে, আর বিষাক্ত পোকামাকড়েরও ভয় আছে। তখন সিতারা চিন্তায় পড়ে গেল, আর সে নিচে বসে পড়ল। এদিকে সিতারা বসে চিন্তা করছিল, ওদিকে একটি বৃদ্ধ মহিলা সিতারার কাছে সাহায্য প্রার্থনা করলো। বেটি, আমি খুবই ক্ষুধার্ত। 2 দিন হলো কিছু খাইনি। আমাকে কিছু খাবার দেবে?
এসব ভিখারি যে কোত্থেকে জোটে সারাখান থেকে। তোকে কেন খাবার দিব? তোকে খাবার দিয়ে যদি আমি আমার সব খাবার শেষ করে ফেলি তাহলে আমি কি খাবো? বেটি, তুমি যদি আমাকে খেতে দাও তাহলে আমি তোমাকে এই রাস্তা পার করে দেব। বুড়ি মহিলার কথা শোনো তো, ও নিজে চলতে পারে না, আর এই বিপজ্জনক রাস্তা নাকি আমাকে পার করে দেবে। ছাড়। এভাবে কয়েকদিন কেটে গেল, কিন্তু সিতারা জাদুর আয়না নিয়ে তার মায়ের কাছে এলো না। ওদিকে তারা তার মায়ের সেবা করছিল আর সিতারার জন্য খুবই চিন্তা করছিল। কয়েকদিন পরেও যখন সিতারা আসলো না, তখন তারা সিদ্ধান্ত নিল সে নিজেই যাবে আয়নার খোঁজে। এবার তারাও কিছু খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা দিল পরিরাজ্যের বাহিরে। সেও কিছু দূর চলার পরে বিপজ্জনক রাস্তার সম্মুখীন হলো। তখন সেখানে একটি বৃদ্ধ মহিলা তার কাছে সাহায্য প্রার্থনা করলো। বেটি, আমাকে কিছু খাবার দাও, 2 দিন হলো কিচ্ছু খাইনি। যদি তুমি আমাকে খাবার দাও তাহলে এই বিপজ্জনক রাস্তা আমি তোমাকে পার করে দেব। বৃদ্ধ মহিলার কথা শুনে তারার মনে খুবই মায়া এলো, আর তারা বৃদ্ধ মহিলাকে পেট ভরে খেতে দিল। খাবার খেয়ে বৃদ্ধ মহিলা তারার হাত ধরে বিপজ্জনক রাস্তা পার করে দিল। এরপর বৃদ্ধ মহিলা তারাকে নিয়ে গেল জাদুর আয়নার কাছে। সেখানে গিয়ে তারা জাদুর 2টি আয়না দেখতে পেল।